অন্তর্বর্তী সরকার বিভিন্ন রকম সংস্কার করছে, আমরা জানি 6টি কমিশন হয়েছে, কিন্তু সেই 6টি কমিশন আসলে কি কাজ করতেছে সেটি অবশ্য জানি না। কিন্তু আমাদের মূল প্রশ্ন হচ্ছে যে অন্তর্বর্তী সরকারকে কি আরো অনেক বেশি সময় দিতে চান, নাকি দ্রুত একটা জাতীয় নির্বাচন চান, বা আপনার মাথায় ডেটটা কবে, যদি আমি এইভাবে বলি? দেখুন, কিছুদিন আগেও আমি অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়ার পক্ষে ছিলাম, কিন্তু অন্তর্বর্তী সরকারের কোন কোন উপদেষ্টার আচরণ, কর্মকাণ্ড, স্পিড এগুলো দেখে আমার মনে হচ্ছে যে এটা একটা ঝুঁকিপূর্ণ যে হয়ে যাচ্ছে, যে এরকম একটি নির্লিপ্ত সরকারের একটি অংশ নির্লিপ্ত এবং অসার এরকম একটি সরকারকে বেশিক্ষণ ক্ষমতায় রেখে আমরা আওয়ামী লীগের শক্তিমত্তা জানি, কাজে আমার কাছে একটু অনিশ্চয়তার মনে হচ্ছে। আমার মনে হচ্ছে সরকারটি যদি রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করে তাদেরকে সাথে নিয়ে সংস্কারের কাজটি আগায়, তাহলে সংস্কার অনেক দ্রুত হবে। আপনি দেখুন, গত 3 সপ্তাহে যে কমিশনগুলো করা হয়েছে তাদের এখন পর্যন্ত সদস্য নির্বাচিত হয়নি। এখন বলা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে তাদেরকে আবার ঠিকঠাক করা হবে। তার মানে আমরা যেভাবে সময় ক্ষেপণ করছি, যে আয়েশি ভঙ্গিতে করছি, আমার কাছে খুব বিসদৃশ মনে হচ্ছে। কাজে অন্তর্বর্তী সরকারকে আমি মনে করি রাজনৈতিক শক্তিগুলোর সাথে একসাথে কাজ করতে হবে আগামী চ্যালেঞ্জ মোকাবেলা, সেটি দুর্গাপূজা হোক, সেটি নববর্ষ হোক, সেটি এমনকি ডিসেম্বর মাস হোক। আমি এই সরকারকে মনে করি, আমি জানি আমি কিন্তু সংস্কারের পক্ষের, এবং বড় বড় কিছু সংস্কার কোনোদিন রাজনৈতিক দল করবে না, এটিও আমি জানি, সেটি এই সরকারকে করতে হবে। কিন্তু আপনি যে পেশাদারি ভাবে করতে পারেন, আমি এই সরকারের কাছে তা আশা করি, যার কিন্তু খুব একটা নজির আমি দেখতে পাচ্ছি না। কাজে আমি মনে করি যে আগামী 12 মাসের মধ্যে আপনি চাইলে একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে পারেন, এবং সেই নির্বাচনে সুষ্ঠু পরিবেশ তৈরি করা, ভোটার তৈরি করা, এরকম একটি জায়গায় এবং ভোটার তালিকা এবং সবাইকে অংশগ্রহণমূলক করা সম্ভব। আপনি 12 মাসের মধ্যে, অর্থাৎ আমি যদি ধরে নিই আজকে অক্টোবরের 3 তারিখ, আপনি আগামী বছরের অক্টোবরের বা সেপ্টেম্বর শেষ হওয়ার আগে আপনি চান যে একটি নির্বাচন হয়ে নতুন সরকার আসে? অক্টোবর থেকে ডিসেম্বর, কারণ আমাদের শীতের দিনে নির্বাচন হয়, সেটা জানুয়ারি পর্যন্ত হতে পারে। এর চেয়ে বেশি প্রলম্বিত করা ঠিক হবে না, কেননা আমি অনিশ্চয়তাগুলো দেখতে পাচ্ছি। ধরেন তৃতীয় শক্তি, চতুর্থ শক্তি, পতিত শক্তি, এদের শক্তিমত্তা কিন্তু এই সরকার কতটা আজ করতে পেরেছে আমি জানি না। তার মানে আপনি 2025-এর মধ্যে আপনি নির্বাচন চান, ধরা যাক 2025 ডিসেম্বরের মধ্যে? আমি চাই। আমার মনে হয় যে মানে আপনার এই চাওয়ার সাথে সেনাপ্রধানের চাওয়াও একটু অ্যালাইন্ড আছে। সেনাপ্রধানও এরকমটাই হয়তো রয়টার্সে বলতে চেয়েছেন। কেউ কেউ বলেছেন যে সেনাপ্রধান কেন এই কথা বলবেন, কিন্তু সেনাপ্রধানের জায়গা থেকে এই কথা বলেছেন। তো আপনার কাছে এই যেহেতু 1 মিনিট আরেকটু সময় পাবো আপনার কাছে, 1 মিনিটে কি একটু জানতে পারি আশা ভাই, আপনি কি মনে করেন যে 2025 সালের মধ্যে সরকারের প্রায়োরিটি লিস্টে কোন কোন জিনিসগুলি একদম উপর দিকে থাকা দরকার? কারণ সব কাজ আসলে সরকার পারবে না, আমাদের অনেক আশা যে এই সংস্কার করা হোক, ওই সংস্কার করা হোক, কোন কোনগুলি একদম মাস্ট এটা করতে হবে? বা দেখুন, মোটা দাগে আপনাকে প্রশাসন ঠিক করতে হবে। আপনাকে, আমরা বুঝতে পারছি প্রশাসন অকার্যকর এবং প্রতিদিন নাটক হচ্ছে, এমনকি যাকে দায়িত্ব দিয়েছেন তার ব্যাপারে ঘুষের অভিযোগ উঠেছে ইত্যাদি ইত্যাদি। আপনাকে পুলিশের সংস্কার করতে হবে, কেননা পুলিশ যেহেতু আইন শৃঙ্খলার দায়িত্বে আছে, সেটি করতে হবে। বিচারালয় আপনি মোটামুটি দাঁড় করিয়েছেন, কিন্তু আপনাকে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। দেখুন, দুর্নীতি দমন কমিশন নিয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু সেটি কিন্তু অনেক দীর্ঘ প্রক্রিয়া। আর যেটি করতে হবে, এই যে আমরা বলছি যে সংবিধানের কিছু কিছু ধারা যেটি পরবর্তীতে শেখ হাসিনা যুক্ত করেছেন, আমি কিন্তু পুনর্লিখনের পক্ষে না, কেননা পুনর্লিখন প্যান্ডোরার বক্স ওপেন করবে, এবং বাজারে যে ইসলামী শক্তিগুলোকে আমরা দেখছি তাদের মনের ভেতরে কিন্তু অনেক আশা এবং অনেক প্রত্যাশা আছে, ওই জায়গায় যাওয়া যাবে না। আপনি মোটা দাগে 5টি সংস্কার করে সংবিধানে একটি যুগোপযোগী সংবিধান করতে পারেন, তারপরে আপনি নির্বাচন দিয়ে দেন, পরবর্তী রাজনৈতিক শক্তি নির্ধারণ করবে আমাদের ভাগ্য কি। আশা ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমি জনাব রাশেদ খান আপনার কাছে জানতে চাইবো যে আপনি আসলে অন্তর্বর্তীকালীন সরকারকে কত সময় দিতে চান, নির্বাচন কখন করতে চান, এবং কি সংস্কারকে আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেন? আনফরচুনেটলি আমাদের মাত্রই 1 মিনিট সময় আছে। রাশেদ ভাই। জি, আমরা যেটা মনে করি যে সরকারের জন্য সময় প্রয়োজন আছে, সেটি 1 বছর নাকি 1.5 বছর নাকি 2 বছর, সেটি নিয়ে দলগুলোর সাথে এই সরকারের আলোচনা হওয়া দরকার। শনিবার থেকে আলোচনা শুরু হবে, সেখানে হয়তো এই বিষয়গুলো আসবে। আমি আমার দলের এই ধরনের নির্দেশনা নাই যে আমি বলে দিব যে 1 বছর বা 1.5 বছর বা 2 বছর। আমরা যেটা মনে করি যে আলাপ আলোচনার মাধ্যমে সেটি সিদ্ধান্ত হওয়া দরকার। তবে সেনাপ্রধান যেটি বলেছে সেটিকে অনেকে সাধুবাদ জানিয়েছে। আমরা মনে করি যে এই সরকারকে সময় দেওয়া দরকার, কারণ পরবর্তী যে সরকার ক্ষমতায় আসবে তিনি রাষ্ট্র সংস্কার করবেন কি করবেন না
সেটি কিন্তু মানুষের অনাস্থার জায়গাটা আছে। সেই জায়গায় এই সরকারকে পর্যাপ্ত পরিমাণ সময় দিতে হবে, সহযোগিতা করতে হবে। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্র সংস্কারে আমরা সহযোগিতা করতে চাই এবং পর্যাপ্ত সময় দিতে চাই। তবে সেই সময় অবশ্যই এমন না যে আপনি আরেকটি ১-১১ মানে আপনি গঠন করবেন, আপনি মানে দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকবেন, এই সময় আবার দেয়া যাবে না। আপনি আশাবাদের মতো আলোচনার মাধ্যমে যে সিদ্ধান্ত হয়, আপনি আশাবাদের মতো 2025-এর শেষ বা ওরকম কোনো ডেট আপনাদের মধ্যে আলোচনা হয়নি বা আপনারা এরকম বলতেও চান না, এটা 2037 হলেও আপনাদের অসুবিধা নাই? না না, সেটি তো আমি তো আগেই বলেছি যে আরেকটি ১-১১ হোক, সেটি কিন্তু ১-১১ তো 2 বছরে ছিল, ১-১১ তো 2 বছরে ছিল, ১-১১ তো 1-11 তো 2 বছর। যে বিষয়গুলো রয়েছে যেমন নির্বাচন কমিশন সংস্কার, আপনার প্রশাসনের সংস্কার, বা আপনার এরকম গুরুত্বপূর্ণ যেগুলো প্রয়োজন নির্বাচনের জন্য, পুলিশের সংস্কার, আওয়ামী লীগের হত্যার বিচার, গ্রেপ্তার, এই বিষয়গুলো তারা করতে পারে। তারা যদি মনে করে যে না আমরা ক্ষমতায় থেকে আমরা সবকিছু সংস্কার করব এবং তারপরে বিদায় নিব, তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে আরেকটি আন্দোলন শুরু হবে। রাশেদ, ১-১১ সরকারের মতো চাই না বলতে কি, ১-১১ সরকার তো 2 বছর ছিল, মানে আপনি 2 বছর চান না, 1 বছর 11 মাস চান? না, তারা তো আপনার 2 বছর ছিল, কিন্তু তারা থাকতে চেয়েছিল আরো অনেক দিন, মানে আপনাকে আন্দোলন করে সরানো লেগেছে। আন্দোলন মনে হয় না আন্দোলন করে সরানো লাগছে, এটা মনে হয় না। 3 মাস আগে ইলেকশন দিছে। আমি এই জন্যই বলছি যে আরেকটি ১-১১ হোক, তারা দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকবে, সেই ধরনের খায়েশ তাদের মধ্যে থাকুক, সেটি কিন্তু ঠিক হবে না। আনলিমিটেড কোনো কিছু ভালো না। এই সরকারকে বলতে হবে যে আমাদের রাষ্ট্র সংস্কারের জন্য আমাদের এই সময় প্রয়োজন, আমাদের এই রোডম্যাপ, আমাদের এই প্ল্যান পরিষ্কার, কিন্তু আমরা সেটি এখনো পাইনি। সে কারণে হয়তো আলোচনা, যেহেতু সরকারের সমালোচনা হচ্ছে, সরকার বসতে চাচ্ছে না আমাদের সাথে, আমরা বসি, এরপরেই আমরা তাদের সাথে আলাপ আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিব। মানে আপনারা সিদ্ধান্ত নিতে হইলে তাদের সাথে আলাপ আলোচনাটা আগে করতে হবে, তাই না? মানে আপনারা এখনো সিদ্ধান্ত নেন নাই, ব্যাপারটা তো এরকম না। আমরা তো তাদের সাথে আলোচনা ছাড়া কোনো সিদ্ধান্ত নিতে পারি না। ভাবে সিদ্ধান্ত নিয়ে আমি যদি বলি যে চাওয়াটা বুঝতে টাইম দিলাম, 1 বছর সেটি আসলে ঠিক হবে না। তারা এক ধরনের ভয় পেয়ে যাবে। সুতরাং আমরা তাদের ভয় দেখান না, তাদের মধ্যে আলোচনার মাধ্যমে সময়টা নির্ধারণ হোক। রাইট, তাদের ভয় দেখান না। জনাব রাশেদ খান, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব আশরাফ খান। আপনাকেও, আপনারা সাম্প্রতিক বিএনপির কর্মকাণ্ডের সমালোচনা করছেন, চাঁদাবাজি সহ বিভিন্ন কিছুর অভিযোগ সামনে আনছেন, সেটি আপনি একটু কিছুটা ব্যাখ্যা দিয়েছিলেন যে বিএনপি তো আসলে রাষ্ট্র গঠন করবে, আপনারা একটা বিরোধী দলের জায়গায় থাকবেন বা একটা জোট করবেন বা 300 আসন দিয়ে সেটা একটা এটাকে জানি কি বলে, মানে একটা বার্গেনিং চিপস আপনাদের জন্য হবে সেইটা, নাকি আপনারা বিএনপির সঙ্গে এখনো যুগপথ আছেন 31 দফা, এবং আপনারা কারা আপনাদেরকে নেয় সেটি আপনারা দেখছেন, মানে ব্যাপারটা কিরকম, আপনাদের রাজনৈতিক লক্ষ্যটা একটু বুঝতে চাইছি। বিএনপির এত কঠিন সমালোচনা করছেন এই জন্য? না, বিএনপির সমালোচনা আমরা করিনি, কারণ বিএনপি তো ক্ষমতা গ্রহণ করেনি। এখন বিভিন্ন জায়গায় যে বিচ্ছিন্ন ঘটনা ঘটছে সেটি নিয়ে সংবাদপত্রে নিউজ হয়েছে যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, দখল, তো সেই বিষয়গুলো নিয়ে বক্তব্য এসেছে বিভিন্ন জায়গা থেকে। আমাদের দলের বিভিন্ন নেতাকর্মীরা বলেছে যে আমরা এই চাঁদাবাজি, লুটপাট, এটি আমরা মেনে নিতে পারি না। এই চাঁদাবাজি রাজনীতির জন্য আসলে মানুষ জীবন দেয়নি বা শহীদ হয়নি। সুতরাং এটি আসলে বিএনপির দিকে কেন যাচ্ছে বা আপনি কেন ভাবছেন আমি জানি না। আমরা কখনোই বিএনপির সাথে, যেহেতু আমরা মিত্র বা একসাথে আন্দোলন করেছি, একসাথে এই গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছি এবং এখনো পর্যন্ত সেই সম্পর্ক কিন্তু আমাদের রয়ে গেছে। আপনি গত 2 সপ্তাহ আগে আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের লিয়াজু কমিটির সাথে আমাদের গণ অধিকার পরিষদের মিটিং হয়েছে, কিভাবে আসলে রাষ্ট্র সংস্কার করা যায়, কিভাবে ভূমিকা রাখা যায়, কিভাবে আগামীতে সরকার গঠন করা যায়, সেই প্রক্রিয়াটা কি হতে পারে, অন্তর্বর্তীকালীন সরকারে আমরা কিভাবে তাদেরকে সহযোগিতা করব, এই বিষয়গুলো নিয়ে সেখানে আলোচনা হয়েছে। সুতরাং বিএনপির সাথে আমাদের সম্পর্ক আগেও যেরকম ছিল এখনো সেরকম আছে এবং আমরা তো চাই যে আমরা যারা একসাথে আমরা আন্দোলন করেছি, ভূমিকা রেখেছি, আমরা একসাথে সরকার গঠন করি। সেই চাওয়া জনাব রাশেদ খান, বিএনপি একটা বড় দল। জনাব রাশেদ খান, বিএনপির মানে হাই কমান্ডের সাথে আপনাদের সর্বশেষ কবে কথা হয়েছে? হাইকমান্ড বলতে জনাব তারেক রহমান থেকে মির্জা ফখরুল ইসলাম পর্যন্ত। জি, আচ্ছা আচ্ছা, না এটি আসলে আমি বলতে চাচ্ছি না, কারণ এটি আচ্ছা ঠিক আছে বলা আমার জন্য উচিত না। আমিও সেই সম্পর্ক ভালো, আমি এতটুকু বলতে পারি, সম্পর্ক ভালো। আমিও সেটা বুঝি না, ধরেন মানে বললে আমি জানি না, মানে এটা একটা সিক্রেটও হইতে পারে যে আমি ওর সাথে কথা বলছি, না হয়েছে সেটা একটা সিক্রেট হইতে পারে। আচ্ছা, আমি পরের প্রশ্ন একটু, রাজনীতি অনেক সিক্রেট, আমি একটা পরের থাকবে, রাজনীতি অনেক সম্পর্ক, মানে এই কথা শোনার পর তো মনে হলো যে আপনার থেকে একটু সিক্রেট, আপনি তার সিক্রেট আমাদের বলবেন না, তাই না?
রাজনীতিতে অনেক সিক্রেটে কেবল একটু ভীতিকর, না, মানে আমরা সম্পর্ক তো আমি রাজনীতি করি। আচ্ছা হ্যাঁ, আমি রাজনীতি করি, আমার রাজনীতিতে সাথে অনেক তারেক রহমানের সম্পর্ক থাকবে, আওয়ামী লীগের সম্পর্ক থাকবে, জামাতের আমিরের সম্পর্ক থাকবে, আওয়ামী লীগের সুতরাং এখানে কোনো সমস্যা থাকার কথা না। আওয়ামী লীগের সম্পর্কে কোনো সমস্যা থাকার কথা না। আওয়ামী লীগের সম্পর্কে সমস্যা জানেন? আওয়ামী লীগের সাথে আমার কখনোই আপনি সম্পর্ক, আপনি সেই 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে আমাকে দেখে আপনি আসছেন। চিরকালে আওয়ামী লীগের শত্রু, চিরকালে আওয়ামী লীগের শত্রু। আমার কখনোই সম্পর্ক ছিল না, আমি সবসময় আওয়ামী লীগকে ঘৃণা করি। কেন আপনি এরকম ঘৃণা করেন কেন? একটা দলকে আপনি ঘৃণা কেন করবেন রাশেদ? আপনি আওয়ামী লীগকে কেন ঘৃণা করবেন? আওয়ামী লীগকে কেন ঘৃণা চাই না? আওয়ামী লীগ ঘৃণা কেন করবেন? একটা দলকে ঘৃণা কেন করবেন? আপনি রাজনৈতিক নেতা, আপনি তো ওই দলের লোকজনকে আপনার দলে নিয়ে আসতে চাইবেন। ঘৃণা করাটা ঠিক হচ্ছে না ঠিকই আছে? না, তারা যে গণহত্যা চালিয়েছে, না আপনি তো 18 থেকে আপনারা তো 18 থেকে ঘৃণা করেন, আপনি তো 18 থেকে ঘৃণা, আপনি তো 18 থেকে ঘৃণা করেন। গণহত্যা চালাইছে তো 24-এ। হ্যাঁ, 18-তে আমাকে নিয়ে রিমান্ডে নির্যাতন করেছে না, একটা না 15 দিন রিমান্ডে রেখেছে, আমার ওই কারণে মাকে রাস্তায় রাস্তায় কাঁদিয়েছে, আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, এখনো পর্যন্ত আমার নামে 14টি মামলা। আমি কেন আওয়ামী লীগকে পছন্দ করবো আপনি বলেন? আমাকে হাত বেঁধে চোখ বেঁধে রিমান্ডে যেভাবে নির্যাতন করেছে, প্রধানমন্ত্রী মিথ্যা মামলা দিয়েছে।